বাংলা নিউজ টাইম সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। বাংলাদেশ রাজনীতি সংবাদগুলোর শিরোনাম। চাঁদপুরে মোটরসাইকেলে পালানো দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত। শেখ হাসিনার নির্দেশেই কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে। রিজভী আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার বক্তব্যের ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল। জুলাই সনদকে হুমকিতে ফেলেছে প্রধান দলগুলো গণতন্ত্র মঞ্চ। গণভোটসহ ৫ দাবিতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাইবে জামায়াতসহ ৮ দল। বিএনপি জামায়াত দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে মুজিবুর রহমান। এই ছিল আজকের আলোচিত শিরোনাম। এবার আসছে বিস্তারিত সংবাদে। তবে তার আগে অনুরোধ করছি প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। চাঁদপুরে মোটরসাইকেলে পালানো দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত। চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন ৩৫ নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত 10:30টার দিকে উপজেলার রূপসা ইউনিয়নের রুস্তমপুর সমিতির পুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী এলাকার মিজিবাড়ির হোসেন মিজির ছেলে। তিনি একটি কোম্পানির প্রতিনিধি হিসাবে উপজেলার বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করতেন। ঘটনার প্রত্যক্ষদর্শী রাড়িবাড়ি জামে মসজিদের ইমাম কাউসার আহমেদ বলেন, রাত 10:30টার দিকে আমি দোকানের সামনে বসে ফোনে কথা বলছিলাম। হঠাৎ গ্রিতকাল ইন্ডিয়া সড়কের দিক থেকে এক লোক দৌড়ে এসে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করেন। পরে লোকটি রাড়িবাড়ির ভেতরে ঢুকে যান। তার পেছনে একটি মোটরসাইকেলে করে দুজন ওই বাড়ির ভেতরে ঢোকেন। কিছুক্ষণ পরই মোটরসাইকেলে করে বেরিয়ে যান। কাউসার আহমেদ জানান, ওই সময় সেতুর পাশে মাছ ধরছিলেন সোহেল নামের একজন। তিনি মোটরসাইকেলে থাকা দুজনকে ধাওয়া করেন এবং টেটা দিয়ে একজনকে আঘাত করেন। তখন তারা সোহেলকে লক্ষ্য করে গুলি চালান। এরপর কিছুটা দূরে পশ্চিম পাশে গুলির শব্দ শুনে গিয়ে দেখি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছেন রুহুল আমিন। পরে আশেপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে রাতেই চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও মুকুর চাকমান ঘটনাস্থলে আসেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত ব্যক্তির বুকে মুখে 5টি গুলি লেগেছে। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটি ডাকাতির ঘটনা নাকি পূর্বশত্রুতার জেরে খুন তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। এই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। শেখ হাসিনার নির্দেশেই কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে। রিজভী বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা 1400 শিশু কিশোর তরুণ হত্যা করে এখন ভারত বসে অডিও বার্তা পাঠিয়ে নাশকতা করার নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশেই কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে। এমনকি একজন পুড়ে মারাও গেছেন। কোনো একটা চোরা রাস্তা দিয়ে আওয়ামী লীগ দেশে আসার স্বপ্নে বিভোর রয়েছে। মঙ্গলবার বিকেল 5:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী একথা বলেন। আলোচনা সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা রয়েছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংকের 800 কোটি টাকা, পদ্মা সেতু, ফ্লাইওভার সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের টাকা তাদের হাতে আছে। সেই টাকা খরচ করে তারা নাশকতা করার চেষ্টা করছে। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হলে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ফ্যাসিবাদ যেখানে জন্ম ও বিকাশ লাভ করে সেখানে কোথাও ন্যূনতম গণতন্ত্রের জায়গা থাকে না। ফ্যাসিবাদের ছোবলে যখন নির্বাচন কমিশন, গণতন্ত্র ও তার প্রতিষ্ঠান, সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতা আক্রান্ত হয়, তখন শিক্ষা প্রতিষ্ঠানও আক্রান্ত হয়। তিনি আরও বলেন, শেখ হাসিনাই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। এই সময়ে ক্যাম্পাসগুলোতে কোনো রাজনৈতিক সহাবস্থান ছিল না। আমাদের ছাত্রদলের ছেলেরা চায়ের দোকান বা শ্রেণীকক্ষ কোথাও বসতে পারেনি। গত 15 বছর বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলকে এই বিষয়টি ভুগিয়েছে। জিয়াউর রহমান এদেশের মানুষের আত্মপরিচয় নিশ্চিত করেছেন দাবি করে বিএনপির এই নেতা রুহুল কবির রিজভী বলেন, 72-এর পর থেকেই আত্মপরিচয় সংকট তৈরি করছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি সবাইকে বাঙালি হয়ে যেতে বলেছিলেন। তাহলে প্রশ্ন আসে, আমরা কোন দেশের বাঙালি? আমাদের চাকমা মারমা কিভাবে বাঙালি হবে? এর পরিবর্তে জিয়াউর রহমান আনলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। এর মধ্যে আমার পাহাড়ি, সমতল, নদী সব চলে আসে।
আমাদের এই আত্মপরিচয় সংকট নিরসন করলেন জিয়াউর রহমান। এটাকে শেখ হাসিনা ক্ষমতায় এসে মুছে দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেটা পারেননি। বিএনপির এই নেতা রুহুল কবির রিজভী বক্তব্যে আরও বলেন, আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করেছিল। পরে জিয়াউর রহমানের সময় রাজনীতি ও মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হয়। এটাই 7 নভেম্বরের কৃতিত্ব ও মহত্ব। আপনি এটাকে কখনো অস্বীকার করতে পারবেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ইতিহাসে স্মৃতিচারণা করে সাবেক ছাত্রদল নেতা রুহুল কবির রিজভী। জ্ঞান ও শিক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালনায় ছাত্র সংগঠনের কাজ উল্লেখ করে তিনি বলেন, ছাত্র রাজনীতির মূল কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান চর্চার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তাদেরই সে দায়িত্ব থাকবে। তারা সে দায়িত্ব পালন না করলে শিক্ষা বহির্ভূত কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিম। সম্প্রতি 4টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ছাত্রদল ন্যায় ও গণতন্ত্রের পথে কোনো সময়ে আপোষ করেনি। তারা প্রকাশ্যে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার চেষ্টা অব্যাহত রেখেছিলেন। এই 4 নির্বাচনে হয়তো ছাত্রদল পরাজিত হয়েছে, তবে এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে, ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি বিগত 5 দশকের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের পক্ষে ছাত্রদলের ন্যায়ের লড়াই প্রকাশ্যে চলমান থাকবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি। শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইউট্যাবের রাবি শাখার সভাপতি অধ্যাপক মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবু আলিম, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদুল ইসলাম প্রমুখ। প্রার্থিতা নিয়ে বিএনপির মিত্রদের মধ্যে অস্থিরতা। যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড় নিয়ে বিএনপি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে না আসায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রার্থী ঘোষণায় যত দেরি হবে, ছোট দলগুলোর প্রার্থীরা নির্বাচন প্রস্তুতিতে ততই বিপাকে পড়বেন। তবে বিএনপি নেতারা বলছেন, শরিকদের আসন চূড়ান্ত করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই লিয়াজো কমিটির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন। গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। বিএনপি 3 নভেম্বর 237টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে। পরে মাদারীপুর 1 আসনের প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। বাকি 63টি আসনে প্রার্থিতার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। আসনগুলোতে প্রার্থী দেওয়া হয়নি। বিএনপি এখন পর্যন্ত আমাদের গণতন্ত্র মঞ্চের একজনকেও বলেনি যে আপনারা নমিনেশন পাবেন। তারা কাকে কোথায় ভাবছে তার প্রস্তাব পেলে আমরা এ বিষয়ে কথা বলতে পারতাম। মোহাম্মদ মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। শরিক দলগুলোর নেতারা বলছেন, এখন নভেম্বর মাস চলছে, নির্বাচনের আগে সময় আছে ডিসেম্বর ও জানুয়ারি মাস। যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড় নিয়ে বিএনপি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে না আসায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। তবে বিএনপির নেতারা বলছেন, শরিকদের আসন চূড়ান্ত করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই লিয়াজো কমিটির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন। গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। বিএনপি 3 নভেম্বর 237টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে। পরে মাদারীপুর 1 আসনের প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। বাকি 63টি আসনে প্রার্থিতার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। আসনগুলোতে প্রার্থী দেওয়া হয়নি। বিএনপি এখন পর্যন্ত আমাদের গণতন্ত্র মঞ্চের একজনকেও বলেনি যে আপনারা নমিনেশন পাবেন। তারা কাকে কোথায় ভাবছে তার প্রস্তাব পেলে আমরা এ বিষয়ে কথা বলতে পারতাম। মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। শরিক দলগুলোর নেতারা বলছেন, এখন নভেম্বর মাস চলছে, নির্বাচনের আগে সময় আছে ডিসেম্বর ও জানুয়ারি মাস। যুগপৎ আন্দোলনের শরিকদের মনোনয়ন নিশ্চিত না করায় তারা অস্থিরতার মধ্যে রয়েছেন। অনেকে নির্বাচন এলাকায় সেভাবে কাজ করতে পারছেন না। আবার জোটের প্রধান দল হিসেবে সম্ভাব্য আসনগুলোতে শরিক দলের নেতারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সেরকম সহযোগিতা পাচ্ছেন না। তারা বিএনপির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। অনেকে ব্যক্তিগতভাবে দলের নীতি নির্ধারণী নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার প্রথম
আলোকে বলেন, শরিকদের আসন নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে। যারা শরিকদের সঙ্গে লিয়াজো করছেন তাদের নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বসবেন। খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যুগপদ আন্দোলনের শরিক জোট ও দলগুলোর কাছ থেকে বিএনপি যে প্রার্থী তালিকা পেয়েছে সেটি বেশ বড়। জোট ও দলগুলোকে তালিকা সংক্ষিপ্ত করতে বলা হয়েছে। সে আলোকে 6টি দলের জোট গণতন্ত্র মঞ্চের তাদের 142 জনের প্রার্থী তালিকা সংক্ষিপ্ত করে 50 জনের নাম দিয়েছে। এভাবে অন্য দলগুলো প্রার্থী তালিকা ছোট করে জমা দিয়েছে। সে তালিকা ধরে বিএনপির নীতি নির্ধারিণী নেতারা সম্ভাব্য প্রার্থীর জিতে আসার সম্ভাবনা যাচাই করে দেখছেন। শরিকদের জন্য 23 আসন প্রায় চূড়ান্ত। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র থেকে জানা গেছে, দলের নীতি নির্ধারিণী নেতারা নিজেরা শরিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের প্রার্থিতার বিষয়টি নানাভাবে বিচার বিশ্লেষণ করছেন। বিগত আন্দোলনে শরিক দলগুলোর নেতাদের ভূমিকা, তাদের রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ সরকার গঠনে তাদের প্রয়োজনীয়তা এ বিষয়গুলো প্রার্থিতার ক্ষেত্রে বিবেচনায় নিচ্ছেন। সেই হিসেবে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের জন্য অন্তত 25টি আসন ছাড়ের কথা ভাবা হচ্ছে। এই হিসেবে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিস নেই। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে লিয়াজোর দায়িত্বে রয়েছেন এমন একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য তারা প্রাথমিকভাবে 23টি আসন চিহ্নিত করেছেন। এর মধ্যে 6টি দলের জোট গণতন্ত্র মঞ্চের শরিকদের 5টি, জমিয়েতে ওএমআই ইসলামীকে 5টি, 12 দলীয় জোটকে 3টি, বাংলাদেশ জাতীয় পার্টিকে 2টি, গণ অধিকার পরিষদকে 2টি এবং এলডিপিকে 2টি আসন দেওয়া হতে পারে। এছাড়া জাতীয়তাবাদী সমমানা জোট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টি ও গণফোরামকে 1টি করে আসন ছাড় দেওয়া হতে পারে। তাদের কাউকে কাউকে প্রার্থিতার ব্যাপারে ইঙ্গিত দেওয়া হলেও এখনো নাম ঘোষণা করা হয়নি। তবে প্রার্থিতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে অভিযোগ করেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি পত্র প্রতিবেদককে জানান, নিজ এলাকা বগুড়া 2 শিবগঞ্জ আসন থেকে তিনি নির্বাচন করতে আগ্রহী, কিন্তু পত্রপত্রিকায় লেখা হচ্ছে তাকে ঢাকা 18 উত্তরা আসনে মনোনয়ন দেওয়া হতে পারে। আবার বগুড়ায় সেখানকার বিএনপি নেতারা নানা কথা চড়াচ্ছেন। মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি তো এখন পর্যন্ত আমাদের গণতন্ত্র মঞ্চের একজনকেও বলেনি যে আপনারা নমিনেশন পাবেন। তারা কাকে কোথায় ভাবছে তার প্রস্তাব পেলে আমরা এ বিষয়ে কথা বলতে পারতাম। এখন পর্যন্ত আমরা কিছুই জানি না। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার বক্তব্যের ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল। বিএনপি কোনো প্রতিশোধের রাজনীতি করতে চায় না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে তবে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে। আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এদিকে এই বক্তব্য দেওয়ার পর সন্ধ্যায় গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে স্বাক্ষর করেছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আজ 11 নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেওয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব, কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি। দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতা কর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এর আগে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, 15টা বছর ফ্যাসিস্ট সরকার আমাদের খুব একটা মিছিল মিটিং করতে দেয়নি, আপনাদের কাছেও আসতে দেয়নি, উল্টো আরও মামলা মোকদ্দমা করে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যারা বিএনপির কাজ করে তারা ভয় পেয়ে ঠিকমতো কাজ করতে পারেনি। আমরা এখন সেই অবস্থাটা পার হয়ে গেছি। 2024-এর 5ই আগস্টের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিবৃতি দিয়ে প্রতিষ্ঠিতের রাজনীতি না করার আহ্বান জানিয়েছিলেন। সেই প্রসঙ্গ তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমি সেই কথা আবার বলতে চাই,
আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে তবে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি নিয়ে চলতে চাই। বিএনপির মহাসচিব বলেন, আমরা শান্তির রাজনীতি করতে চাই, আমরা বাংলাদেশে শান্তি দেখতে চাই, দেশে আর অশান্তি চাই না। সেই কারণে আমরা নির্বাচন চেয়েছি। এই সরকারটা সকলের সরকার, এটাকে বলছি অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ নির্বাচন করে তারা জনগণের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে। 1 বছরের চেয়ে বেশি হয়ে গেছে সরকার একটা পরিবর্তন আনার চেষ্টা করছে। মতবিনিময় সভায় জামায়াতের পিআরের দাবি নিয়ে সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আমরা বাংলাদেশে অশান্তি চাই না, কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা রাজনৈতিক দল, আমি নামটাই বলি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, তারা আরও 4-5টা দল নিয়ে জবরদস্তি করতে চাচ্ছে জনগণের উপরে। তারা জবরদস্তিমূলকভাবে সরকারকে বাধ্য করতে চাচ্ছে যে তাদের দাবিটা মানতেই হবে। কি দাবি? দাবিটা হচ্ছে ওদের পিআর লাগবে। পিআর বোঝেন কেউ? মুই তো বুঝু না বা। ইংরেজিতে বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কঠিন শব্দ, আর বাংলাতে বলছে আনুপাতিক প্রতিনিধিত্ব। এটা আরো কঠিন। তারা এমন একটা সিস্টেম করতে চায় যে সিস্টেমে আমরা পরিচিত না। জুলাই সনদকে হুমকিতে ফেলেছে প্রধান দলগুলো। গণতন্ত্র মঞ্চ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা তৈরির জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে দায়ী করেছে গণতন্ত্র মঞ্চ। তারা বলেছে প্রধান দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান জুলাই সনদকে হুমকির মুখে ফেলেছে। এর সঙ্গে নতুন বাংলাদেশের স্বপ্নও পড়েছে হুমকিতে। জুলাই সনদ বাস্তবায়নের পথ নিয়ে দলগুলোর সমঝোতার সময়সীমা পেরিয়ে যাওয়ার পরদিন আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানায় গণতন্ত্র মঞ্চ। এই মোর্চায় রয়েছে জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। বিবৃতিতে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের সময় প্রশ্নে বড় রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান এবং সরকারের দায়সারা আচরণের ফলে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ সুযোগে পরাজিত মাফিয়া গোষ্ঠী অস্থিরতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। ফলাফল, জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন বাংলাদেশের স্বপ্ন হুমকির মুখে পড়েছে। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। জুলাই সনদে গত 18 অক্টোবর রাজনৈতিক দলগুলো সই করার পর জাতীয় ঐক্যমত্য কমিশন গত 27 অক্টোবর এই সনদ বাস্তবায়নের সুপারিশ অন্তর্বর্তী সরকারকে জমা দেয়। তবে সংবিধান সংস্কারের গণভোটের সময়সহ নানা বিষয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী বিপরীত অবস্থান নিয়েছে। সরকার সমঝোতার আহ্বান জানালেও তাদের সাড়া মেলেনি। গণতন্ত্র মঞ্চের বিবৃতিতে বলা হয়, এমন কার্যক্রম প্রমাণ করে যারা জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহত হয়েছেন তাদের প্রতি এই দলগুলোর কোনো শ্রদ্ধা নেই। এমনকি ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের বেলায়ও এটাই সত্য। রাজনৈতিক দলগুলো এখন দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে বলে মনে করছে গণতন্ত্র মঞ্চ। বিবৃতিতে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিগত মতপার্থক্যকে সামনে এনে এবং নিজেদের পছন্দমতো পদ্ধতিকে সবার উপর চাপিয়ে দিয়ে এরা প্রমাণ করতে চাইছে তারাই প্রভাবশালী দল। এই প্রভাব বিস্তারকারী শক্তি প্রদর্শন করে নির্বাচনের আগেই তারা বিজয়ী দল হিসেবে ভোটের মাঠের দখল নিতে চায়। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারকে মুখ্য ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, একই সঙ্গে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানসিকতা থেকে সরে এসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সৃষ্ট অচলাবস্থা নিরসন করে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের নিয়মতান্ত্রিক পন্থা অনুসরণ করতে হবে। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের পক্ষে অবস্থান জানিয়ে গণতন্ত্র মঞ্চ বলেছে, এই নির্বাচন যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখতে হবে, ঘোষিত সময় জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা না গেলে দেশ ভয়াবহ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। গণভোট সহ 5 দাবিতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাইবে জামায়াত সহ 8 দল। জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন সহ 5 দফা দাবি আদায়ে ঢাকায় সমাবেশ করার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দলের নেতারা। তারা আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাইবেন বলে জানা গেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ করে 8 দল। সেখানে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, আমাদের দাবি কম কিন্তু খুব সুস্পষ্ট। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওই সমাবেশ শেষে সন্ধ্যায় পুরানো পল্টনে ইসলামী আন্দোলন
বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন ৮ দলের শীর্ষ নেতারা। সেখানে দুটি সিদ্ধান্ত হয়। সেগুলি হল জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট নিয়ে দেশে চলমান আন্দোলনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় দাবির বিষয়ে আলোচনার জন্য বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হবে। এই সাক্ষাতে আলোচনায় ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না এলে বুধবার ৮ দলের শীর্ষ নেতারা কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। বৈঠকে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমনাই, মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালউদ্দিন আহমদ, খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিত আজাদ ও যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির সারোয়ার কামাল আজিজি, মহাসচিব মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজি, মহাসচিব ইউসুফ সাদ্দিক হাক্কানি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম চান, সাধারণ সম্পাদক কাজী নিজামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি জামায়াত দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিএনপি ও জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, দুটি রাজনৈতিক দলের ভোট এবং কর্মী বেশি, এই অহংকারে তারা দেশকে জিম্মি করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিএনপি জামায়াত সহ পুরনো দলগুলো দেশকে সংঘাতময় পরিস্থিতিতে নিয়ে গেছে বলে অভিযোগ করেন মুজিবুর রহমান। নির্বাচনের মধ্য দিয়ে এই দুই রাজনৈতিক দলের অহংকার চূর্ণ করে দিতে জনগণের প্রতি তিনি আহ্বান জানান। আজ মঙ্গলবার এবি পার্টির ডেমরা থানা শাখার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন মুজিবুর রহমান মঞ্জু। মতবিনিময় সভাটি সাংবাদিকদের নিয়ে আয়োজন করা হয়। এ সময় তিনি ঢাকা ৫ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী লুৎফর রহমান আব্বাসীকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সংঘাতমুখী রাজনীতিকে না বলতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন, পুরনো রাজনৈতিক দলগুলো স্বাধীনতার পর থেকে দেশকে সংঘাত ও বিভেদের রাজনীতি উপহার দিয়েছে। তারা জাতিকে বিভক্ত করেছে। বাংলাদেশের মানুষ এখন সেই পুরনো সংঘাতমুখী বিভেদের রাজনীতি আর দেখতে চায় না। ব্যক্তিনির্ভর রাজনীতি থেকে স্বৈরাচার জন্ম নেয় উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ব্যক্তির যখন পতন ঘটে তখন পুরো দলের পতন হয়, কিন্তু এবি পার্টি কোনো ব্যক্তিনির্ভর দল নয়। তারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। তিনি বলেন, আমরা এমন একটি মানবিক রাষ্ট্র গড়তে চাই যেখানে কেউ ফুটপাতে কুকুরের সঙ্গে ঘুমাতে বাধ্য হবে না। জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনই এবি পার্টির লক্ষ্য। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ উপসম্পাদক আজিজা সুলতানা, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ এবং কেন্দ্রীয় জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সহ উপসম্পাদক রাশেদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক সুলতান আরিফ সহ দলীয় নেতারা।